আজকে আমরা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি পরিবেশ এবং বাস্তুবিদ্যা নিয়ে আলোচনা করব। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট চ্যাপ্টার। তো এটা আমরা সবাই জানি প্রায়, তো একবার রিভাইজ করে নেওয়া যাক। এনভায়রনমেন্টটা কি? এনভায়রনমেন্ট মানে পরিবেশ। পরিবেশের ডেফিনেশন আমরা প্রত্যেকে সবাই জানি। তো এনভায়রনমেন্ট দ্য ফিজিক্যাল অ্যান্ড দ্য বায়োলজিক্যাল প্রেজেন্স অফ দ্য লিভিং অ্যান্ড নন লিভিং থিংস আউটসাইড অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্পেসিস ইজ কল্ড এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে যে আমাদের চারপাশে যা কিছুই দেখে সব কিছু নিয়ে হয় আমাদের পরিবেশ। সে জীব হতে পারে, জড় হতে পারে, সব কিছু। দ্য মেন ক্যাটাগরিজ অফ দ্য এনভায়রনমেন্ট কি? এনভায়রনমেন্টের মেন দুটা ক্যাটাগরি হচ্ছে, একটা হচ্ছে বায়োটিক এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট। আর অ্যাবায়োটিক এনভায়রনমেন্টকে আবার ক্লাসিফাইড তিন ভাগে করা হয়, একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার অ্যান্ড হাইড্রোস্ফিয়ার। বায়োটিক এনভায়রনমেন্ট কি? বায়োটিক এনভায়রনমেন্ট মানে হচ্ছে ইনক্লুডস অ্যাসেম্বলি প্ল্যান্টস, অ্যানিম্যালস, হিউম্যান, মানে ম্যাক্রো অর্গানিজম যেমন ফাঙ্গাই, ব্যাকটেরিয়া এটসেট্রা, সব কিছুই নিয়ে হচ্ছে বায়োটিক এনভায়রনমেন্ট। আর অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট ইনক্লুডস সাচ অ্যাজ ফিজিক্যাল ফ্যাক্টরস যেমন ফিজিওকেমিক্যাল সাবস্টেন্স, লাইট, হিট, ময়েশ্চার, মিনারেল, সোলার এনার্জি এটসেট্রা, এগুলো নিয়ে হচ্ছে অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট। তো পরিবেশের মূলত বিভিন্ন ধরনের সম্পদ আছে, যেমন বনজ সম্পদ, ফরেস্ট রিসোর্স, ল্যান্ড রিসোর্স, এনার্জি রিসোর্স। এগুলো সম্বন্ধে কিছু জানতে হবে, আমাদের সিলেবাসে আছে। ফরেস্ট রিসোর্স, আচ্ছা, বন থেকে আমরা মূলত কি? ফরেস্ট ইজ দ্য ওয়ান রিনিউয়েবল ন্যাচারাল সোর্স অ্যান্ড দ্য চিফ ইকোনমিক প্রোডাক্ট ইজ টিম্বার। ফরেস্ট, বন থেকে আমরা কেবলমাত্র বনের প্রধান হচ্ছে মানে আউটপুট হচ্ছে টিম্বার, কাঠ। প্রোভাইডস অফ দ্য র মেটেরিয়াল ফর দ্য ভেরিয়াস ইন্ডাস্ট্রি। এই যে বনজ সম্পদ বিভিন্ন ইন্ডাস্ট্রির কাঁচামাল হিসাবে ব্যবহার করা যেতে পারে, যেমন পেপার ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, জুট মানে পাট কলস, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে। প্রোভাইডস দ্য ফুয়েল মানে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কাঠ। তারপরে রেগুলেটস দ্য আর্থ টেম্পারেচার অ্যান্ড ইনক্রিজ দ্য রেনফল অকারেন্স, ব্যালেন্স দ্য CO2, O2 অ্যান্ড ওয়াটার সাইকেল। এই যে বন আমাদের বিভিন্ন ধরনের উপকার করে থাকে, এটা আমরা প্রায় সকলেই জানি। যেমন হচ্ছে পৃথিবীর টেম্পারেচার নিয়ন্ত্রণ করে, তারপরে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে, তারপরে আছে জলচক্র, ওয়াটার সাইকেল, জলচক্রের সাম্যতা রক্ষা করে, তারপর আছে ইনক্রিজ অফ দ্য ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। এইটা হচ্ছে মেন, মাটির মধ্যে যে জল ধারণ ক্যাপাসিটিটা বাড়িয়ে তোলে। তারপর কজ অফ ডিফরেস্টেশন, বন ধ্বংস হয়ে যাওয়ার কারণ কি? বন ধ্বংস হয়ে যাওয়ার মূলত দুটা কারণ হয়, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে কৃত্রিম বা মনুষ্য সৃষ্টির জন্য। প্রাকৃতিক কারণগুলো তেমন কিছু নয়, যে আমরা সবাই জানি যে দাবানলটা হচ্ছে মেনলি প্রাকৃতিক কারণ। এই যে স্ল্যাশ আর বার্ন ফার্মিং, কমার্শিয়াল এগ্রিকালচারাল, আমি যদি বাণিজ্যিক চাষাবাদ করার জন্য বন কেটে ফেলা হয়, ক্যাটেল রাঞ্চিং মানে গবাদি পশু চাষের জন্য, মাইনিং অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন খনিজ তেল উত্তোলনের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ঘরবাড়ি তৈরি করার জন্য। বিভিন্ন কারণে বনকে আমরা ধ্বংস করে ফেলছি আজকের দিনে। কনসিকুয়েন্স অফ দ্য ডিফরেস্টেশন, বন ধ্বংস হয়ে যাওয়ার প্রভাবগুলো কিভাবে পড়ছে? পরিণতি, কনসিকুয়েন্স মানে হচ্ছে পরিণতি কি? বন ধ্বংস হয়ে যাওয়ার পরিণতি একটা ভয়াবহ, একটা ইকোনমিক লস তো হচ্ছেই, লস অফ বায়োডাইভার্সিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে ইনক্রিজ ইজ দ্য গ্লোবাল ওয়ার্মিং, মেন কারণ পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে চলছে, বিশ্ব উষ্ণায়ন যেটাকে বলা হয়। ব্রেক্স দ্য ওয়াটার সাইকেল ভেঙে পড়ছে, জলচক্র ব্রেক্স দ্য CO2 অ্যান্ড O2 সাইকেল। পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে সাইকেলটা সেটা ভেঙে পড়ছে। তারপরে আছে এনার্জি রিসোর্সটা হচ্ছে
শক্তি সম্পদ পরিবেশে মূলত দু ধরনের শক্তি পাওয়া যায়, একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স আর নন রিনিউয়েবল এনার্জি সোর্স। এটা হচ্ছে পুনর্নবীকরণ এনার্জি সোর্স, মানে এইসব শক্তিকে আমরা আবার পরবর্তীকালে ব্যবহার করতে পারবো। আর একটা হচ্ছে যেটাকে কোনোদিন ব্যবহার করতে পারবো না। তারপর আছে দ্য ওয়ার্ল্ড কনজিউমস দ্য এনার্জি ইন দ্য ফলোয়িং ফ্যাশন, মানে এই ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্টস থেকে প্রায় 39% শক্তি আসে পেট্রোলিয়াম প্রোডাক্টস থেকে, ন্যাচারাল গ্যাস থেকে আসে 24, কয়লা থেকে আসে 32, আর হাইডেল পাওয়ার থেকে আসে 2.5%, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে আছে 2.5%। আচ্ছা, নন রিনিউয়েবল এনার্জি সোর্সগুলো কী কী? যেমন কোল, অয়েল অর পেট্রোলিয়াম। আচ্ছা, কোলটা হচ্ছে কয়লা হচ্ছে একটা নন রিনিউয়েবল কমার্শিয়াল অ্যান্ড কনভেনশনাল সোর্স অফ এনার্জি। এটা একটা চিরাচরিত শক্তির উদাহরণ। কয়লা পুড়িয়ে যে তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে চিরাচরিত শক্তির উদাহরণ। টাইপস অফ কোল, বিভিন্ন ধরনের কয়লা হয়, পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। নিচের দিক থেকে পরপর ধীরে ধীরে উন্নত মানের কয়লা, পিট একটু কমা, লিগনাইট একটু ভালো, বিটুমিনাস তার থেকে একটু ভালো, অ্যান্থ্রাসাইট সব থেকে ভালো। পিট কন্টেন্টস, এই যে পিট হচ্ছে 5%, এইগুলো আমাদের মনে রাখতে হবে। পিট হচ্ছে 5% অফ কার্বন অ্যান্ড 5% অফ ভোলাটাইল ম্যাটার অ্যান্ড 90% অফ ময়েশ্চার। এটা হচ্ছে পিট কন্টেন্টস। ইট হ্যাজ লো ক্যালোরিফিক ভ্যালু, এটার তাপন মূল্য খুব কম। ইট ইজ জেনারেলি ড্রাই কনসিডারেশন। আর লিগনাইট ইজ দ্য lowest form of coal, it is brown color, so it is called the brown coal। তাহলে ব্রাউন কোল কাকে বলা হয়? লিগনাইটকে বলা হয় ব্রাউন কোল। তারপরে আছে লিগনাইটে আছে 38% কার্বন আর 19% মানে 19% আছে ভোলাটাইল মেটাল আর 43% আছে ময়েশ্চার। বিটুমিনাস ইজ সফট কোল, বিটুমিনাসকে বলা হয় সফট কোল। ব্রাউন কোল বলা হয় লিগনাইটকে, বিটুমিনাসকে বলা হয় সফট কোল। ইট ইজ দ্য কন্টেন্টস 3% অফ ওয়াটার অ্যান্ড হাইলি ফ্লেমেবল, এটা হচ্ছে সহজেই দহন মানে দাহ্য। ইট হ্যাজ 65% কার্বন, এটার মধ্যে 65% কার্বন আছে অ্যান্ড 32% ভোলাটাইল ম্যাটার। তারপরে আছে অ্যান্থ্রাসাইটটা হচ্ছে সব থেকে উন্নত মানের কয়লা। দিস টাইপ অফ কোল কন্টেন্টস 96% অফ কার্বন অ্যান্ড 1% অফ ভোলাটাইল ম্যাটার আর হচ্ছে 3% অফ ময়েশ্চার। এটার হচ্ছে হিটিং অ্যান্ড মানে এটা হচ্ছে হাইয়েস্ট কন্টেন্ট অফ কার্বন থাকার জন্য এর ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে স্থাপন মূল্য সব থেকে বেশি। তো এটা ইলেকট্রিসিটি জেনারেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইলেকট্রিসিটি জেনারেটিংয়ের ক্ষেত্রে। তারপরে আছে ওয়েল অর পেট্রোলিয়ামটা কি? ওয়েল প্রোভাইডস দ্য 45% অফ দ্য ওয়ার্ল্ড এনার্জি কনজামশন। পেট্রোলিয়াম ইজ দ্য ইনফ্লেমেবল লিকুইড অফ দ্য হাইড্রোকার্বন। পেট্রোলিয়াম হচ্ছে ইনফ্লেমেবল লিকুইড অফ দ্য হাইড্রোকার্বন। আচ্ছা, আমরা মাটি থেকে ক্রুড অয়েল খনিজ তেল উত্তোলন করি, তারপরে তার থেকে বিভিন্ন ধরনের সব কিছু প্রোডাক্ট পাওয়া যায়। কি যেমন ফুয়েল গ্যাস, প্রোপেন, বিউটেন, লিকুইফাইড গ্যাস। তারপরে আছে গ্যাসোলিন, তারপরে কেরোসিন, তারপরে আছে ফার্নেস অয়েল, ডিজেল, লুব্রিক্যান্টস, অ্যাসফাল্ট। পেট্রোলিয়াম গ্যাসটা কি? পেট্রোলিয়াম গ্যাসটা হচ্ছে ইট ইজ দ্য মিক্সচার অফ হাইড্রোকার্বন সাচ এজ বিউটেন, প্রোপেন অ্যান্ড ইথেন। দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ দ্য পেট্রোলিয়াম ইজ দ্য বিউটেন, মানে পেট্রোলিয়ামের মূল উপাদান হচ্ছে বিউটেন। দ্য অ্যাবাভ অফ দ্য গ্যাসেস আর স্টেট ইজ দ্য অর্ডিনারি প্রেসার। এই গ্যাসগুলো অর্ডিনারি প্রেসারে, বাট দে ক্যান লিকুইফাইড আন্ডার হাই প্রেসার। এইগুলা হচ্ছে সবসময় গ্যাসেস, মানে সাধারণ চাপে এইগুলো হচ্ছে গ্যাসই অবস্থায় থাকতে পারে, কিন্তু উচ্চ চাপে হচ্ছে এগুলাকে লিকুইড মানে তরলীকৃত পাওয়া যায়। সো ইট ইজ কল্ড দ্য এলপিজি মিনস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস।
এ স্ট্রং মেল অফ সাবস্টেন্স ইথাইল মার্কাপটেন, এটা আমার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ইথাইল মার্কাপটেন ইজ অ্যাডেড টু দ্য এলপিজি গ্যাস সিলিন্ডার টু হেল্প দ্য ডিরেকশন অফ দ্য গ্যাস লিকেজ। এই যে ইথাইল মার্কাপটেনটা মেশানো হয় এলপিজি গ্যাস সিলিন্ডারে, যেটা হচ্ছে গ্যাস লিকেজ করছে নাকি তা বোঝানোর জন্য। তারপর আছে ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস হচ্ছে কনসিস্ট অফ মিথেন অ্যান্ড স্মল কোয়ান্টিটিজ অফ ইথেন অ্যান্ড প্রোপেন। তারপরে আছে নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি ইজ দ্য নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। নিউক্লিয়ার এনার্জিটা হচ্ছে নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। আর আমাদের নিউক্লিয়ার এনার্জি হচ্ছে যেসব মৌল, তেজস্ক্রিয় মৌল, আলফা, গামা, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এক্স রে নির্গত করে তাদেরকে বলা হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। আর এইটা মনে রাখতে হবে, 1 কেজি অফ ইউরেনিয়াম লিবারেটস দ্য 35,000 কেজি অফ কোল। 1 কেজি ইউরেনিয়াম পুড়িয়ে যে শক্তি পাওয়া যায় 35,000 কেজি কয়লা পুড়িয়ে সেম শক্তি পাওয়া যায়। আচ্ছা, নিউক্লিয়ার পাওয়ার দু ধরনের পদ্ধতিতে কাজ করে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার বিভাজন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন। তারপর আছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি হচ্ছে পুনর্নবীকরণ এনার্জি, যেমন হচ্ছে এগুলোকে আমাদের সবাই জানা আছে, যেমন হচ্ছে সোলার এনার্জি। সোলার এনার্জি এবার কোন কোন ক্ষেত্রে লাগে এগুলা নোট আমি দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে। সোলার এনার্জি, সোলার ওয়াটার হিটার, সোলার কুকার, সোলার ড্রায়ার, সোলার রেফ্রিজারেটার। উইন্ড এনার্জি। উইন্ড এনার্জি অ্যাডভান্টেজ কি, এগুলো অল ডে পাওয়া যায়, অল ডে অ্যান্ড নাইট। কিন্তু সোলার এনার্জির একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কেবলমাত্র দিনের বেলাতে পাওয়া যায়। ইকো ফ্রেন্ডলি অ্যান্ড নন পলিউটিং। নন রিনিউয়েবল এনার্জি সোর্সগুলা, রিনিউয়েবল এনার্জি সোর্সগুলা সবগুলো হচ্ছে ইকো ফ্রেন্ডলি। আচ্ছা, এইভাবে হাইড্রো এনার্জি। তারপরে আছে এই নোটগুলো তোমরা পড়বে, আমি পিডিএফে দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্স থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো তারপরে আছে ল্যান্ড রিসোর্স। ল্যান্ড রিসোর্স হচ্ছে সয়েল ইরোশন, কীভাবে মাটি, যে সিট ইরোশন, রিল ইরোশন, গালি ইরোশন, এগুলো একটু জেনে রাখতে হবে। তারপর আছে ডিস্ট্রিফিকেশানটা কি। তারপরে ডিস্ট্রিফিকেশান ইজ ক্লাসিফাইড তিনটে, একটা আছে মডারেট ডিস্ট্রিফিকেশান, আর একটা আছে সিভিয়ার ডিস্ট্রিফিকেশান, ভেরি সিভিয়ার ডিস্ট্রিফিকেশান। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি একটু তাড়াতাড়ি করে বলছি। তারপর আছে মেজর কজ অফ দ্য ডিস্ট্রিফিকেশান। ডিস্ট্রিফিকেশানের মেন কারণ হচ্ছে ডিফরেস্টেশন, বন ধ্বংস, অ্যান্ড ইরিগেশন টেকনিক দ্যাট ল্যান্ডস টু দ্য ইনক্রিজ টু দ্য ইরিগেশন। তার ইকোসিস্টেমটা আছে মানে বাস্তুতন্ত্র এইটা মনে রাখতে হবে। 1935 ব্রিটিশ ইকোলজিস্ট এজি ট্যান্সলে প্রথম এজি ট্যান্সলে 1935 সালে ইকোসিস্টেম কথাটার প্রচলন করে হচ্ছে ইকোসিস্টেম, এজি ট্যান্সলে 1935। ইকোসিস্টেম হচ্ছে বাস্তুতন্ত্রে সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস। সূর্য থেকে কি প্রডিউসার, উৎপাদক থেকে হচ্ছে মানে একে খায় প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সারি কনজিউমার, এইভাবে চলতে থাকে। এবার এগুলোকে সব থেকে ডিকম্পোজার বা আউটপুট। তারপরে আছে নিউট্রিয়েন্ট পুল থেকে বা আবার প্রডিউসার। ক্লাসিফিকেশন অফ দ্য ইকোসিস্টেমকে মেনলি তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ন্যাচারাল ইকোসিস্টেম, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, আর একটা হচ্ছে ইনকমপ্লিট ইকোসিস্টেম। তারপরে আছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল কম্পোনেন্টস অফ দ্য ইকোসিস্টেম। সে পরিবেশের মতো যেমন বায়োটিক এনভায়রনমেন্ট, অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে ইকোসিস্টেমও দু প্রকার, একটা হচ্ছে বায়োটিক কম্পাউন্ড, একটা হচ্ছে লিভিং, আর একটা হচ্ছে নন লিভিং কম্পোনেন্টস। বায়োটিক কম্পোনেন্টস কোনগুলা আমরা বলেছি আগে, আর অ্যাবায়োটিক কম্পোনেন্টস কোনগুলা এগুলা বলছি। এরপর দিন আমরা এনভায়রনমেন্ট অ্যান্ড এই চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব।